নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব। তো আজকের দিনে ইন্ডেক্স ওয়াইজ একটা ভালো র্যালি দেখা গেছে। তো দেখতে পাচ্ছেন এফআইআই এদের তরফ থেকে আজকে যে সেলিং সেটা অনেকটাই কমেছে। তো 438 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং ডিআইআই এরা কিনেছে 4189 কোটি টাকা শেয়ার। তো মার্কেটে মূলত এই যে প্রেসার সেটা কিন্তু রিটেল ইনভেস্টরদের তরফ থেকেই আসছে। তো কিছু স্টক যেগুলো একটু রিকভার করছে সেখান থেকে রিটেল ইনভেস্টররা বেরিয়ে যাচ্ছে এবং অন্যদিকে যেই সেক্টরের কিছু স্টক ভালো পারফর্ম করছে সেখানেই কিন্তু রিটেলরা আবার টাকা ঢালছে। তো সেই কারণেই দেখতে পাবেন যে স্টকগুলো চলছে মানে এই ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল এই সেক্টরগুলোতে কিন্তু র্যালি আসছে। এরপরে ডাও জোন্স, তো দেখতে পাচ্ছেন ডাও জোন্স শুরুতেই একবার ওপেন হয়ে অনেকটা উপরে উঠে গিয়েছিল, তো সেইখান থেকে এখন নিচের দিকে পড়ে একদম ফ্ল্যাট পারফরমেন্স দেখাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে নাসডাক কম্পোজিট এতেও কিন্তু সেম প্যাটার্ন দেখা যাচ্ছে। এরপরে যদি কথা বলি ইন্ডিয়ান এডিআর গুলোর ব্যাপারে, তো ইনফোসিসের এডিআর এটা 1.23% ডাউন হয়েছে। উইপ্রোর এডিআর এটা 0.18% ওপরে। তারপরে এইচডিএফসি এটা 0.57% নিচে রয়েছে। আইসিআইসিআই ব্যাংক এতে সামান্য তেজি দেখা যাচ্ছে। যাত্রা অনলাইন এটা 0.27% পড়েছে এবং ডক্টর রেড্ডি ল্যাব এখানে 0.04% পতন দেখা যাচ্ছে। এরপরে আমাদের গিভ নিফটি, তো এটা কিরকম পারফর্ম করছে, তো এই গিভ নিফটি এতে একদম ফ্ল্যাট পারফরমেন্স করছে। দেখতে পাচ্ছেন 26,332 কাছাকাছি রয়েছে। এরপরে যদি কথা বলি আজকের দিনেই দেখতে পাচ্ছেন এই স্পাইস জেট এই স্টকে মোটামুটি একটা ভালো র্যালি দেখা গেছে। তো কি কারণে, দেখুন এর যে কম্পিটিটর রয়েছে মানে ইন্ডিগো, সেখানে বিভিন্ন প্রবলেম দেখা যাচ্ছে, পাইলট শর্টেজ দেখা যাচ্ছে। তো সেই কারণে সেই স্টক পড়ছে এবং যার কারণে তার যে কম্পিটিটর এই স্পাইস জেট এখানে কিন্তু মোটামুটি একটা র্যালি আসছে। মানে কম্পিটিটরের কোনো জিনিস খারাপ মানে অন্যান্য কোম্পানিগুলোর জন্য কিন্তু ভালো। তো এদের যে ফ্লাইট বুকিং সেগুলো বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে ফ্লাইটের যে চার্জ সেগুলোও কিন্তু বাড়ছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই রেলওয়ে সেক্টর এটাও কিন্তু ভালো পারফর্ম করতে পারে, কারণ অনেকেই ফ্লাইটের বিকল্প হিসাবে এই যে রেলওয়ে সেটাকে বেছে নিতে পারেন, কারণ অন্যান্য ফ্লাইটের যে ভাড়া সেগুলো কিন্তু এখন একদম চড়া জায়গাতে চলে গেছে। এরপরে যদি কথা বলি জোম্যাটো এবং সুইগি, তো এই কোম্পানি দুটোতে আজকে একটু পতন দেখা গেছে। তো দেখতে পাচ্ছেন ইটার্নাল, তো যেটা আগে জোম্যাটো নামে পরিচিত ছিল, এটা 1.35% পড়েছে এবং এরই সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই সুইগি এতেও দেখতে পাচ্ছেন 1.83%-এর কাছাকাছি পতন দেখা গেছে। তো কি কারণে এই দুটো কোম্পানি পড়ছে, এই দুটো কোম্পানি কিন্তু কুইক কমার্স সেগমেন্টেও কাজ করে থাকে, মানে যে 10 মিনিটের ডেলিভারি, 15 মিনিটের ডেলিভারি এই কাজগুলো এই কোম্পানির মধ্যে কিন্তু রয়েছে। তো বর্তমানে এই যে পার্লামেন্টে উইন্টার সিজন সেটা চলছে এবং সেখানে বিভিন্ন বিরোধী পার্টি বিভিন্ন রকমের দাবিও তুলছেন। তো এনাকে অনেকেই চেনেন, আম আদমি পার্টির রাঘব চাড্ডাজি, তো তিনি অনেক ভালো ভালো দাবিও তোলেন। তো এনার তরফ থেকে আজকে কিন্তু কিছু দাবি সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন এই রাঘব চাড্ডাজি তিনি কিন্তু এটাই ডিমান্ড করেছেন যাতে এই 10 মিনিটের ডেলিভারি এটাকে ব্যান করা হয়। তো এই গিগ ওয়ার্কার এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্যই কিন্তু এই দাবি তিনি সামনে রেখেছেন। তো এই গিগ ওয়ার্কার কাদের বলা হয়, তো যারা এরকম একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে ডেলিভারির অর্ডার নিয়ে থাকে, মানে কুইক কমার্স এই সেগমেন্টগুলোর কথাই কিন্তু বলা হচ্ছে। তো তিনি অনেক তথ্য সামনে রেখেছেন যে এই গিগ ওয়ার্কার এরা সাধারণ মানুষ, এরা রোবট নয়। তো এরকম নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দেওয়া এটা কিন্তু একটা অমানবিক ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে এর ফলে অ্যাক্সিডেন্টের যে সম্ভাবনা সেটাও অনেকটা বাড়ে। তো তিনি তো এই দাবি সামনে রেখেছেন। তো এরপরে এই যে দাবি সেটা অ্যাকসেপ্ট করা হয় কিনা সেটাও দেখার থাকবে। আর এরপরে যদি কথা বলি এই ইভি ভেহিকেল, তো এই নিয়েও আমাদের পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিজি তিনি অনেক পজিটিভ তথ্য সামনে রেখেছেন। তো এনাকেই উইন্টার সিজনে অনেক প্রশ্ন করা হয়, তো তিনি এর উত্তরও দিয়েছেন। তো তিনি এটাই বলছেন যে এই 2030, তো এই 2025 সেটা তো প্রায় শেষের দিকে, মানে 4 বছরের মধ্যে এই যে ইভি মার্কেট সেটা কিন্তু 20 লাখ কোটিতে পৌঁছে যাবে। তো বেঙ্গালুরুর যে সেন্ট্রাল বিজেপি মিনিস্টার রয়েছেন পিসি মোহনজি, তো তাকেই তিনি এই কথাটা বলেছেন যে এই ইভি ইন্ডাস্ট্রি এখানে কিন্তু 5 কোটি নতুন কাজও তৈরি হবে। তো তিনি এটাই বলছেন এখনো পর্যন্ত প্রায় 57 লাখ ইলেকট্রিক ভেহিকেল রেজিস্টার্ড হয়েছে এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 এবং 25-এ এই যে ইভির বিক্রি সেটা কিন্তু সিগনিফিকেন্ট ভাবে বেড়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলছেন প্রায় 400-র বেশি স্টার্ট আপ অলরেডি কিন্তু তাদের যে অপারেশন সেটা শুরু করে দিয়েছে এই ইলেকট্রিক টু হুইলার সেগমেন্টে এবং তার সঙ্গে সঙ্গে ইভি গাড়ির যে বিক্রি তার যে পার্সেন্টেজ সেটাও বাড়ছে। তো দেখতে পাচ্ছেন ইভি যে প্যাসেঞ্জার কার রয়েছে তার যে সেলস এটা 20.8% হারে বেড়েছে, যেখানে এই যে পেট্রোল এবং ডিজেল এদের যে গাড়ির বিক্রি সেগুলো 4.2% বেড়েছে। তো দেখুন এই পেট্রোল ডিজেল এই গাড়িগুলোর যে বেস সেটা অনেক বড়, তো সেই কারণে এই যে পার্সেন্টেজ সেটা কমই হয়, তবুও দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিক ভেহিকেল এদের যে সেলস গ্রোথ
সেটা কিন্তু ভালো পরিমাণে রয়েছে। তারপরে এই ইলেকট্রিক টু হুইলারের যে বিক্রির বৃদ্ধি সেটা দেখতে পাচ্ছেন কত 33%, যেখানে পেট্রোল এবং ডিজেলের যে দু চাকার বিক্রি সেটা বেড়েছে 14% হারে, এবং এর সঙ্গে সঙ্গে ইলেকট্রিক যে থ্রি হুইলার তার যে বিক্রি সেটা 18% হারে বেড়েছে, এবং এর উল্টো দিকে পেট্রোল এবং ডিজেলের যে থ্রি হুইলার সেখানে বিক্রি বেড়েছে 6%-এর কাছাকাছি। এবং তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ভেহিকেলে যে ব্যাটারি ব্যবহার করা হয় এই লিথিয়াম আয়ন ব্যাটারি তার যে প্রাইস সেটাও পড়েছে, যেই কারণে গাড়ির যে দাম সেগুলোও কমছে। এবং তার সঙ্গে সঙ্গে জম্মু এবং কাশ্মীরে প্রায় 6 মিলিয়ন টন এই যে লিথিয়াম রিজার্ভ সেটাও কিন্তু পাওয়া গেছে। এবং এর সঙ্গে সঙ্গে যে ইলেকট্রিক ভেহিকেল রয়েছে সেগুলোর বিক্রি বাড়াতে বা প্রমোট করতে সরকার অনেক পদক্ষেপও নিতে পারে। তো দেখতে পাচ্ছেন বর্তমানে এই যে রেজিস্ট্রেশন ফিস এটা কিন্তু ন্যাশন ওয়াইড ফুললি এক্সেম্পটেড রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই জিএসটির ক্ষেত্রে অনেক ছাড় দেওয়া হয়েছে। তো যেখানে নর্মাল গাড়িতে 28% জিএসটি, সেখানে দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিক ভেহিকেল সেখানে জিএসটি কত 5%। তো এর ফলে দামও অনেকটা কমে যায়। তার সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্সে অনেক বেনিফিট পাওয়া যায়, এবং তার সঙ্গে সঙ্গে কোনো পলিউশন সার্টিফিকেটেরও কিন্তু দরকার পড়ে না। এমনকি কিছু কিছু রাজ্যে এই ইলেকট্রিক ভেহিকেলের জন্য টোলের যে ব্যাপারটা সেখানেও কিন্তু পুরোপুরিভাবে ছাড় দেওয়া হয়েছে। তো তিনি এটাই বলতে চাইছেন এই ইলেকট্রিক ভেহিকেলের যে মার্কেট সেটা কিন্তু এখন ভালো পরিমাণে বাড়বে। এরপরে যদি কথা বলি, এই পুতিন তিনি ইন্ডিয়াতে এসেছিলেন এবং হাই লেভেল মিটিংও হয়েছে। তো সেই মিটিংয়ে এই ইকোনমি লেভেলে বা শেয়ার মার্কেট রিলেটেড কি কি গুরুত্বপূর্ণ ডিসকাশন হয়েছে সেগুলো আলোচনা করব। তো প্রথমেই যদি কথা বলি আমাদের ইন্ডিয়া এবং রাশিয়া এদের মধ্যে ট্রেডের ব্যাপারটা কেমন। তো দেখতে পাচ্ছেন আমরা আগে এই যে এক্সপোর্ট এটা কত করতাম এই $1 বিলিয়ন কাছাকাছি, সেখানে আমরা ইম্পোর্ট করতাম রাশিয়ার থেকে জিনিস কিনতাম এই $12 বিলিয়ন কাছাকাছি। কিন্তু তারপরে যদি দেখেন হঠাৎ করে আমাদের এই যে ইম্পোর্ট এটা অনেকটাই বেড়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন এই 12 থেকে সরাসরি $48 বিলিয়ন, তারপরে $61 বিলিয়ন, এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25-এ প্রায় কিন্তু $64 বিলিয়ন কাছাকাছি। তো কি কারণে এতটা বেড়েছিল? কারণ এই রাশিয়া এবং ইউক্রেন এদের যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু রাশিয়ার তরফ থেকে যে ক্রুড অয়েল সেটা কেনা অনেকটাই বাড়িয়ে দিয়েছিলাম। তো সেই কারণে কিন্তু এই যে ইম্পোর্ট এটা অনেকটাই বেড়েছে রাশিয়ার তরফ থেকে, এবং এই ব্যাপারটা নিয়ে ট্রাম্পেরও প্রবলেম দেখা যাচ্ছে। তো ট্রাম্প তিনি এটাই বলছেন এই ইন্ডিয়া এবং চীন রাশিয়ার তরফ থেকে যে ক্রুড অয়েল কিনছে সেই টাকা দিয়ে কিন্তু রাশিয়া এই ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তো বর্তমানে এটাই বোঝার ব্যাপার যে আমরা রাশিয়ার থেকে বেশি পরিমাণে জিনিস ইম্পোর্ট করে থাকি, যেখানে এক্সপোর্টটা কিন্তু খুবই কম। তো সেই জিনিসটাকে ব্যালেন্স করার জন্যই দেখতে পাচ্ছেন একটা $100 বিলিয়ন এই যে বাইল্যাটারাল ট্রেড তার কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে ট্রেড ডেফিসিট মানে ইন্ডিয়া যে বেশি পরিমাণে জিনিস ইম্পোর্ট করছে কম এক্সপোর্ট করছে, তো সেই ব্যাপারটাকে ব্যালেন্স করার জন্যই এই যে ট্রেড সেটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে বিজনেস ক্যান রিপ্লেস ভয়েড লেফট বাই ওয়েস্টার্ন কোম্পানিজ। তো এই আমেরিকা এই যে ইন্ডিয়ার বিভিন্ন দ্রব্যের উপর বেশি পরিমাণে ট্যারিফ লাগিয়ে দিয়েছে, 50%-এর উপরে ট্যারিফ রয়েছে, সেই কারণে জিনিসপত্রগুলো এই ওয়েস্টার্ন কোম্পানিগুলোতে যে বিক্রি সেটা বন্ধই হয়ে গেছে। তো রাশিয়া কিন্তু সেই জিনিসগুলোর জন্যই ইন্ডিয়ার যে মার্কেট সেটা খুলে দিয়েছে। তো এবার ইন্ডিয়া চাইলে আগের থেকেও আরো বেশি পরিমাণে এই যে জিনিসগুলো সেগুলো রাশিয়াতে সাপ্লাই করতে পারবে। এবং দেখতে পাচ্ছেন এই যে ডিল হবে তার 96% কিন্তু ন্যাশনাল কারেন্সিতে হবে, মানে নিজেদের দেশের কারেন্সিতে। এইখানে কিন্তু ডলারের ব্যবহার থাকবেই না। তো কি কারণে শুধুমাত্র এই রুবেল এবং রুপির মধ্যে ডিল হবে? কারণটা খুবই স্বাভাবিক। এর আগে যখন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল তখন কিন্তু রাশিয়ার কাছে যে ফরেন কারেন্সির রিজার্ভ ছিল মানে এই ডলার ছিল, সেই যে অ্যাসেটগুলো সেগুলোকে কিন্তু এই যে ইউনাইটেড স্টেট, ইউরোপিয়ান ইউনিয়ন এরা মিলে ফ্রিজ করে দিয়েছিল। মানে রাশিয়া সেই যে ডলার সেগুলো আর ব্যবহারই করতে পারছে না। তো সেই কারণে স্বাভাবিকভাবেই এই যে ন্যাশনাল কারেন্সি রয়েছে তার মাধ্যমে কিন্তু এই ট্রেড হবে। তো এতে কোন কোন সেক্টরগুলো উপকৃত হবে? তো যেইগুলোর উপরে আমেরিকা বেশি ট্যারিফ লাগিয়ে রেখেছে, মানে যেসব জিনিসগুলো বেশি আমেরিকাতে যায় সেই সমস্ত সেক্টরগুলোই বেশি লাভ পাবে, যেমন এই টেক্সটাইল রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই জেমস ডায়মন্ড এই জিনিসগুলো রাশিয়াতে এক্সপোর্ট করা হতে পারে। তার সঙ্গে সঙ্গে এই যে সি ফুডস রয়েছে এরও এক্সপোর্ট কিন্তু বাড়তে পারে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে অটো কম্পোনেন্ট রয়েছে এইগুলোর সেলসও কিন্তু রাশিয়াতে বাড়তে পারে। এরপরে যদি ক্রুড অয়েলের ব্যাপারে কথা বলি, তো এই পুতিনজি এনাকে এই কথাও বলা হয়েছে যে আমেরিকা সরকার চাইছে ভারত যাতে রাশিয়ার তরফ থেকে ক্রুড অয়েল না কেনে, এবং বিভিন্ন বিষয়ে স্যাংশনের কথাও কিন্তু বলা হচ্ছিল। তো এই ব্যাপারে পুতিনজি তিনি কি বলছেন? তো দেখতে পাচ্ছেন পুতিন সেজ রাশিয়া রেডি টু সাপ্লাই আনইন্টারাপ্টেড ফুয়েল টু ইন্ডিয়া, মানে রাশিয়া কিন্তু আগের মতোই তাদের যে ক্রুড অয়েল সেটা ইন্ডিয়াতে পাঠাবে। তো বর্তমানে এই যে ইন্ডিয়া তারা কিন্তু রাশিয়ার তরফ থেকে অনেকটা ডিসকাউন্টেই এই যে ক্রুড অয়েল সেটা পায়। তো রাশিয়া বলছে যতই স্যাংশন লাগানো হোক না কেন যে কোনো উপায়ে ইন্ডিয়াতে এই যে ক্রুড অয়েল সেটা পাঠানো হবে। এবং তিনি এটাও বলছেন ইফ ইউএস হ্যাজ রাইট টু বাই আওয়ার ফুয়েল, মানে এই যে আমেরিকা তারা কিন্তু
থেকে তেল কেনে। তো কি ব্যাপারের তেল? এই ক্রুড অয়েল? না, ক্রুড অয়েল কেনে না, কিন্তু নিউক্লিয়ার সেগমেন্টে ব্যবহার হয় এমন তেল কেনে। তো সেটাই বলছে, আমেরিকা যখন রাশিয়ার থেকে এই তেল কিনতে পারছে, তাহলে ভারত কেন পারবে না? এবং তার সঙ্গে সঙ্গে এই যে লেবার রিলেটেড বিভিন্ন তথ্য সামনে আসছে, তো এই রাশিয়া এখানে কিন্তু প্রচুর পরিমাণে লেবারের প্রয়োজন হয়। তো দেখতে পাচ্ছেন রাশিয়া চাইছে এই ইন্ডিয়ান ওয়ার্কাররা তারা যাতে রাশিয়াতে কাজ করতে যায়। তো তার পরিবর্তে দিল্লি মানে কেন্দ্রীয় সরকার এটাই বলছে, এই লেবারদের যদি সেফটি গ্যারান্টি দেওয়া হয়, তাহলে অবশ্যই এই যে লেবাররা তারা রাশিয়াতে কাজ করতে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফ্রি 13 ডে ই টুরিস্ট ভিসা, মানে 30 দিনের ই টুরিস্টের যে ভিসা, সেটা দেওয়ার কথাও কিন্তু বলা হচ্ছে। আর এরপরে অনেকেই অপেক্ষা করে আছেন যে ডিফেন্স রিলেটেড কোনো ডিল কি হয়েছে। না, এই মিটিং এ ডিফেন্স রিলেটেড সেরকম কোনো পাবলিক নিউজ কিন্তু সামনে নেই। তো দেখতে পাচ্ছেন অনেক নিউজ পেপার এটাই কভার করছে, যদি এই মিটিং এ এই ডিফেন্স রিলেটেড বড় ডিল হতো, তাহলে কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প তিনি আপসেট হতে পারতেন। তো তিনি আবার এই যে স্যাংশন সেটা বাড়াতে পারতেন। তো সেটাকে অ্যাভয়েড করার জন্যই এই মিটিং এ খুব বুদ্ধি করেই এই যে ডিফেন্স রিলেটেড কথাবার্তা সেগুলোকে কিন্তু এড়িয়ে যাওয়া হয়েছে। আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেবো। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রুপি একটু শক্তিশালী হয়েছিল, আবার এই 90 এর কাছাকাছি চলে গেছে। আর তারপরে গোল্ড এবং সিলভার, তো এই গোল্ড এটা 1,30,000 এর ওপরে রয়েছে, এবং সিলভার এতে আজকের দিনে 3% উপরে তেজি দেখা যাচ্ছে, এবং 1,83,000 এর উপরে কিন্তু চলে গেছে। তো যেটা 1 কেজির কথা বলছি, তো যদি দেখেন বছর দুয়েক আগে এই যে সিলভার এটা 60,000 70,000 এরকম কেজি পাওয়া যেত। তো সেই জায়গা থেকে যদি দেখেন খুব অল্প দিনেই কিন্তু প্রায় 3 গুণ হয়ে গেছে। এরপরে এই ক্রুড অয়েল, তো এই WTI ক্রুড এটা 1% উপরে বাড়া রয়েছে এবং 60 এর উপরে উঠেছে, এবং ব্রেন্ট ক্রুড এটাও এই 1% কাছাকাছি বাড়া রয়েছে। তারপরে যদি এই ক্রিপ্টো মার্কেটের কথা বলি, তো বিটকয়েন এখানে 3% কাছাকাছি ডাউনফল দেখা যাচ্ছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট একবার দেখে নেবো। তো ডাউ জোন্স তো দেখতে পাচ্ছেন 0.35% উপরে। আর যদি নাসডাক কম্পোজিটের কথা বলি, তো এই নাসডাক কম্পোজিট এটা এখন 0.31% উপরে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।